কলকাতার স্বভূমির রংদরবারে অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানসের পশ্চিমবঙ্গ শাখা আয়োজিত 29তম বার্ষিক সম্মেলন এসিপিকন 2026 7 ও 8 ফেব্রুয়ারি পালিত হয়। 2 দিনব্যাপী এই সম্মেলনে রাজ্যের প্রায় 350 জন বক্ষরোগ বিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বায়ু দূষণ এবং ধূমপানের ফলে বেড়ে চলা ফুসফুসের জটিল রোগ নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে গুরুত্ব পায় যক্ষারোগ সংশ্লিষ্ট জটিলতা এবং টিওপিডি এবং সিওপিডির মতো সমস্যাগুলি। চিকিৎসকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রোগের দ্রুত নির্ণয় এবং উন্নত চিকিৎসার উপর জোর দেন। সম্মেলনের সম্পাদক তার ভাষণে চিকিৎসকদের একতা এবং পেশাগত মর্যাদার গুরুত্ব তুলে ধরেন এবং পালমো টক নামক একটি বিশেষ পুস্তিকা প্রকাশ করা হয়। এই আয়োজন আগামী দিনে ফুসফুসের রোগের বিরুদ্ধে লড়াইয়ের একটি নতুন পথ দেখাবে বলে আশা করা হচ্ছে। চলুন দেখে নেব বিস্তারিত। অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানসের সেক্রেটারি, এনআরএস মেডিকেল কলেজের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান। আজকে আমাদের 29তম সম্মেলন এই অ্যাসোসিয়েশন হতে চলেছে সংগমিতে। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত বক্ষরোগ বিশেষজ্ঞরা এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে বক্ষ বিভাগ তার অস্তিত্ব মানুষের কাছে সবথেকে বেশি প্রতিফলিত হয় যখন কোভিড দেখা যায়। কোভিডের সময় আমরা জানতে পারি যে ফুসফুস বলে একটা অর্গান আছে যার অসুখে মানুষ মারা যেতে পারে এবং তার চিকিৎসা করে ফুসফুস বিশেষজ্ঞরা। সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিছুদিন আগে আপনারা জেনেছেন নিপা ভাইরাসের মতো আরেকটা অসুখ, আমাদের ফুসফুসের অসুখ, সেটা এই পশ্চিমবঙ্গের বুকে দেখা দিয়েছে। এই সমস্ত অসুখগুলো যেগুলো ফুসফুসকে আক্রমণ করে সেইগুলোর সংক্রান্ত আলোচনা আজকে এই সম্মেলন হতে চলেছে। এখানে এই বায়ু দূষণের কারণে যে ফুসফুসের অসুখ হয়, অ্যাজমা, সিওপিডি, সিগারেট খাওয়ার কারণে যে ফুসফুসের অসুখ হয়, ক্যান্সার, এবং অন্যান্য যে অসুখ মানুষের ফুসফুসের উপর হয়, ফুসফুস শুকিয়ে যাওয়ার অসুখ বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, সেইগুলোর নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ডাক্তারদের কাছে এই সমস্যা কীভাবে প্রতিহিত করছে এবং তারা কীভাবে এর নিয়ন্ত্রণে কার্যকলাপ করছে সেইগুলো আলোচনার জন্যই আমরা এই সম্মেলন করছি। এই সম্মেলন 2 দিন ধরে চলবে, শনিবার আর রোববার, এবং এই সম্মেলনের আগে বিভিন্ন জায়গায় এই সম্মেলন উপলক্ষে হাতে কলমে শিক্ষার জন্য ডাক্তাররা ওয়ার্কশপ করেছে। এই সবগুলোকে মিলিয়ে আমাদের সম্মেলন অনুষ্ঠান হতে চলেছে। এই কনফারেন্সের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান আমি, এবং এইবারের কনফারেন্সে আমরা প্রায় 400 চেস্ট ফিজিশিয়ানসকে এখানে একত্রিত করতে পেরেছি। আমাদের এইবারের কনফারেন্স কিছু 3টে মূল ধারায় চলছে। প্রথম হচ্ছে যে নন ইনফেক্টিভ রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ যেরকম ডক্টর বললেন ফুসফুস শুকিয়ে যাওয়া, ক্যান্সার হওয়া ইত্যাদি, এই অসুখগুলোকে টার্গেট করে বিভিন্ন রকম আলোচনার সুযোগ আমরা করেছি। দ্বিতীয়ত হচ্ছে ইনফেক্টিভ রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ টিবি ছাড়াও যে ইমার্জিং রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ কোভিড, নিপা, কিছুদিন আগে আপনারা শুনেছেন সুরাটে হয়েছিল হ্যান্টাভাইরাস ইনফেকশন ইত্যাদি বিভিন্ন ইনফেক্টিভ ডিজিজ সম্পর্কে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এছাড়া আমরা একটা নতুন দিক খুলেছি আমাদের মধ্যে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে ফুসফুসের রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে কী করে করা যায় সেই নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি। এবং এর জন্য একটা স্পেশাল ওয়ার্কশপও হয়েছিল, এইমস কল্যাণীতে আমাদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল। এইবারের কনফারেন্সের হাইলাইটস এইগুলি। আমি ডক্টর ইন্দ্রনীল হালদার, আমি বক্ষরোগ বিশেষজ্ঞ, কল্যাণীতে জেএনএম অ্যান্ড কলেজ অফ মেডিসিনের বক্ষরোগের প্রধান। আমি কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি। এই কনফারেন্সটার উদ্দেশ্য একটাই, আমাদের মধ্যে যারা চেস্ট ফিজিশিয়ান আছে আমরা যাতে আমাদের নিজেদের মধ্যে সায়েন্টিফিক নলেজ আদান প্রদান করতে পারি। গ্রাসরুট লেভেল থেকে যারা প্র্যাকটিস করে সেই লেভেল থেকে শুরু করে যারা একদম টায়ার 3 লেভেলে ইন্টারভেনশন করছে, যেমন ব্রঙ্কোস্কোপি, থোরাকোস্কোপি, ইবাস, সেগুলো নিয়েও আলোচনা। বাইরের কিছু ফ্যাকাল্টি আমাদের এবারে এখানে এসছে, যেমন সেই জন্য কিছু ভ্যাকসিন বেরিয়েছে যে বয়স্ক লোকেদের যাতে এই ফ্লু, সিজনাল ফ্লু বলে এটা, এই ফ্লু যাতে না হয়, নিউমোকাল ইনফেকশন যাতে না হয়, সেই জন্য কিছু ভ্যাকসিন বেরিয়েছে। সেই ভ্যাকসিন অনেক রকম বেরিয়ে গেছে, তার মধ্যে কোনটা নেওয়া ভালো, কোনটা বছর বছর নিতে হয়, কোনটা একবার নিতে হয়, কোনটা সারা জীবনে 2বার নিতে হয়, এই আলোচনাগুলো কিন্তু আমাদের এই সম্মেলনে হচ্ছে।
না তো একটা কোনো টেস্ট মানে সবাইকে আপনি যদি বলেন যে একটা টেস্ট যেটা বোঝা যাবে যে তার সিওপিডি আছে কি নেই, সেটা কখন করা উচিত, কোন বয়স থেকে করা উচিত? আচ্ছা বলি, এইটা সচেতনতা বাড়ানো হচ্ছে যাদের এক্সপোজার আছে, তথাপি তারা ধূমপান করেছে, পলিউশনের মধ্যে আছে, বায়োমাস এক্সপোজারের মধ্যে আছে, তাদের যদি কাশি বা শ্বাসকষ্ট থাকে তাহলে তাদের অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। লাং ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি বলে একটা টেস্ট হয়, খুব সিম্পল টেস্ট। একটা শ্বাস মেশিনের মধ্যে খুব লম্বা শ্বাস নিয়ে ঝরে শ্বাস ছাড়তে হয়, তাতে আমরা ধরতে পারি তার শ্বাসনালীর সংকোচন আছে কিনা এবং ওষুধ দিয়ে সেই সংকোচন প্রসারিত হচ্ছে কিনা, কতটা সংকোচন, কতটা খারাপ আছে এবং তার সিওপিডি ক্রাইটেরিয়ায় পড়ছে কিনা। পড়লে ঠিক সময় তাদের ইন্টারভেন করা, তথাপি ধূমপান থেকে দূরে রাখা বা পলিউশন থেকে দূরে রাখা এবং ঠিক ওষুধ দিয়ে। বাঁচার তো কোনো শর্টকাট উপায় আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য দেখছি বাজারে দেদার বিক্রি হচ্ছে হোম এয়ার পিউরিফায়ার। এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মানুষকে সচেতন হয়ে হ্যাঁ, সেটা তো আছে, গভর্নমেন্টকে বলা যাতে এয়ার পলিউশনের ক্ষেত্রে ঠিকমতো পদক্ষেপ নেওয়া হয়। এই ছাড়া বাকি যা কিছু বিষয় আছে সেইগুলো দিয়ে আপনি এয়ার পলিউশন থেকে মুক্ত হতে পারবেন। পশ্চিমবঙ্গের 10 কোটি লোক সবাই একটা করে বড় গাছ লাগিয়ে সেই গাছটাকে পালন করুন আগামী 30 বছর, এয়ার পলিউশন 30% ঘরে এইমস যোধপুরের এবং হায়দ্রাবাদ থেকে ডক্টর বিশ্বেশ্বরন, তারা তাদের ওখানে কীরকম কাজ করছে, তাদের নতুন নলেজ কী আছে সেগুলো আমাদের শেয়ার করছে, আমাদের ডাক্তাররা কোশ্চেন করছে, জানছে। তাহলে গ্রাসরুট থেকে সবাই একদম টায়ার 3 অবধি সব ডাক্তাররাই এতে উপকৃত হচ্ছে। যেরকম বলা হয়েছে, হ্যান্ডস অন ওয়ার্কশপও হয়েছে প্রি কনফারেন্সে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা ভেন্টিলেশনের উপরে এবং একটা ডাটা ইন্টারপ্রিটেশনের উপরে আমাদের ওয়ার্কশপ হয়েছে। এবং মেন কনফারেন্সে আমরা জুনিয়র লেভেলের লোকজনদের থেকে সিনিয়র লেভেলের সবাই আমরা যাতে উপকৃত হতে পারি তার ব্যবস্থাটা আমরা দেখেছি। আমি ডক্টর সুদীপ ঘোষ, আমি এইমস কল্যাণীতে ফ্যাকাল্টি হিসাবে আছি। তো আমি এই কনফারেন্সের সাথে মানে যুক্ত আছি অ্যাজ এ ট্রেজারার। তো প্রি কনফারেন্স ওয়ার্কশপ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছিল ওটা এইমস কল্যাণীতে হয়েছিল। তো ওখানে আমরা চেষ্টা করেছিলাম যাতে এই যে নিউ টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এটাকে আমরা পালমারি রোগের কীভাবে ব্যবহার করতে পারি, শুধুমাত্র যে চিকিৎসার জন্য না, যে রিসার্চের পারপাসে কীভাবে ইউজ করতে পারি, ডেটা কীভাবে ইজিলি মেনটেন করা যায় এইসব ব্যাপারে। আর মেন কনফারেন্সের ব্যাপারে একটাই জিনিস বলার যে এই যে রেসপিরেটরি মেডিসিন বা পালমারি মেডিসিন এই সাবজেক্টটা বা এটা অনেক ভাস্ট, এর অনেক সাব টপিক আছে। তো কোনো ডাক্তারবাবু হয়তো কোনো একটা স্পেসিফিক সাব টপিকে বেশি এক্সপার্ট। তো আমরা চাই যাতে, এবং খুব অনেক রিসার্চ হচ্ছে, তো যাতে চাই যে আমরা এই 1 বছরে যে নতুন কিছু বেরিয়েছে, তো সেই ব্যাপারগুলো যাতে সবার মধ্যে যাতে বেসিক নলেজটা ডিসেমিনেট করা যায়, যাতে আমরা আমাদের প্র্যাকটিস ইমপ্রুভ করতে পারি। সেজন্যই আমাদের এই কনফারেন্সের আমরা আয়োজন করছি। যে ফুসফুসে নিয়ে আপনাদের কনফারেন্স খুবই কম, ঠিক করে চিকিৎসা করতে পারি, পরবর্তীকালে অ্যাজমা নাও হতে পারে অথবা অ্যাজমা অসুখটা আরও অনেক পিছিয়ে যেতে পারে। এবং তাদের লাংসের যে মানে কোয়ালিটি অফ দি লাংস যেটা বলা হয় লাং ফাংশন টেস্ট দিয়ে, সেটা অনেকটা প্রিজার্ভ থাকে। একটা সচেতনতা বাড়ছে মা বাবাদের মধ্যে যে সর্দি কাশি লাগাটা ভালো, লাগলে কোনো ক্ষতি নেই, ইমিউনিটি পাওয়ার বাড়ে, এই কথাটা আসছে না। এবং ঠিক সময় তারা ডাক্তারের কাছে যাচ্ছে এবং বাচ্চাদেরও ফুসফুসের কার্যক্ষমতা মাপার এখন যন্ত্র চলে এসেছে, যেটাকে অসিলোমেট্রি বলি। এবং সেই অসিলোমেট্রি বা বড়দের ক্ষেত্রে যেমন স্পাইরোমেট্রি করতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে স্পাইরোমেট্রি করা সম্ভব হয় না, অসিলোমেট্রি টেস্ট করা হয় এবং করে আমরা বলতে পারি যে বাচ্চার ফুসফুস কমজোরি আছে কি, এবং ঠিক সময় আমরা ইন্টারভেন করতে পারি। কিন্তু সবার মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে ইনহেলার নেওয়া। এই ইনহেলার বিষয়টা ইনহেলার নিলে সারা জীবন নিতে হবে, মানে সেই ব্যাপারটি একটুখানি যদি শ্বাস করলে সারা জীবন করতে হবে, প্রেশারের ওষুধ খেলে সারা জীবন প্রেশারের ওষুধ খেতে হবে, ডায়াবেটিস হলে সারা জীবন ডায়াবেটিসের ওষুধ নিতে হবে। তো এইগুলো এই সারা জীবন নিতে হবে কথাটা অ্যাজমার ক্ষেত্রে লেগেই যায়। অর্থাৎ এই তকমা লাগে, এই তকমা লাগে তার একটাই কারণ, এটার মধ্যে একটা ইতিহাস আছে এবং একটা সামাজিক সচেতনতার ব্যাপার আছে। আগেকার দিনে ধরুন আজকে থেকে 40 বছর আগে ইনহেলার কাকে দেওয়া হতো, তখন নতুন ইনহেলার এসছে, তৈরি হয়ে বাজারে আসতে শুরু করেছে, তখন ইনহেলার কিন্তু বাড়ির বয়স্ক বাবা মা মহিলা বহুদিন সারা জীবন অ্যাজমায় ভুগেছে, তাদের অ্যাজমা ঠিক হবে না, তাকে ইনহেলার দেওয়া হচ্ছে, সেই ইনহেলার নিচ্ছে ঠিক হচ্ছে।
তাহলে তখন লেভেলটা পড়ে গেল, ইনহেলার তো নেশার মতো হয়ে যায়, বারবার নিতে থাকে। কারণ তখনকার ওষুধপত্র ওরকমই ছিল যে দিলে 400 ঘন্টা কাজ করে। এই যে সারাদিন একটা লোক মানুষ ডিজিজ ফ্রি, সিমটম ফ্রি থাকবে, এরকম ইনহেলার ছিল। এবং আস্তে আস্তে বিজ্ঞান পাল্টেছে, ওষুধপত্র পাল্টেছে, ড্রাগ ডেলিভারি মেথডস পাল্টেছে, ডিভাইসেস পাল্টেছে। এখন অনেক ওষুধ আছে দিনে একবার নিলে অ্যাজমা কন্ট্রোল, প্রেশারের ওষুধ 5 বার খেতে হবে, কিন্তু দিনে একবার নিলে অ্যাজমা কন্ট্রোল, দিনে একবার নিলে 2 বার নিলে তো ফুসফুসের ওষুধ কন্ট্রোল, এরকম ওষুধ আছে। কাজে এই ধারণাও মানুষের মধ্যে পাল্টে যাচ্ছে এবং এখনকার দিনে ইনহেলার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। কাজে এইটা নিয়ে যে কোনো সামাজিক স্তরে যে কোনো চেঞ্জ একদিনে হয় না, অনেক সময় লাগে। এই চেঞ্জ হচ্ছে এবং আমরা আশাবাদী। এক্ষেত্রে থাকবেন বলে নিই, এক্ষেত্রে আমরা যেটা বলি যে ধরুন আপনার চোখের অসুখ হয়েছে, তাতে আপনি চোখের ড্রপ দেন। যদি কানের ব্যথা হয়, কানের অসুখ হয়েছে, কানের ড্রপ দেন। সেরকম ওই ফুসফুসের যে অ্যালার্জি, তাতে ফুসফুসে যদি সরাসরি ওষুধ পৌঁছে দেওয়া যায়, তার থেকে তো ভালো কিছু হয় না। আপনি খাওয়ার ওষুধ খান, ইঞ্জেকশন নিন, যাই করুন, সেটা রক্তের মাধ্যমে গিয়ে শেষ পর্যন্ত ফুসফুসে গিয়েই কাজ করবে এবং তার যে সাইড এফেক্ট সেটা রক্তে যখন থাকবে তখনই বেশি হবে। সরাসরি ফুসফুসে যদি গিয়ে সে কাজ করে, তার কার্যকারিতাও বেশি পাবে, তার সাইড এফেক্টই কম হবে। সেই জন্যেই সরাসরি ফুসফুসে কার্যকর করার মতো ওষুধ যেহেতু এখন অনেক বেরিয়ে গেছে এবং তাদের কর্মক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের মনে হয় যে ওষুধ ব্যবহার করাই রোগের পক্ষে সবথেকে ভালো উপায় তার নিরাময় করার জন্য। নিয়ে করে, কিন্তু ফুসফুস বা লাভ নিয়ে কিন্তু করতে আমরা দেখি না। কেন? না, এরকম তো ঠিক নয়। ফুসফুসের কনফারেন্স প্রত্যেকবারই হয়। আমরা তো এবার 29তম বছর আমাদের এই কনফারেন্সে, এবং প্রত্যেকবার আমাদের কলকাতাতে গত এর আগে 3বার ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এবং ছোটোখাটো ফুসফুস সংক্রান্ত কনফারেন্স হতেই থাকে। সমস্যা অন্য জায়গায়, সমস্যা হচ্ছে ফুসফুস সম্পর্কে লোকের ধারণা বা এই অসুখ সম্বন্ধে লোকের ধারণা জনমানসে না। কোভিড না হলে ফুসফুস সংক্রান্ত অসুখের ধারণা জনমানসে আসতেও না। যে কোভিডের কল্যাণে বলুন বা কোভিডের সংক্রমণের জন্যই এই জিনিসটা চোখের সামনে এসছে যে ফুসফুসের সমস্যায় লোকে সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়তে পারে। কাজেই এটা এমন না, ফুসফুসের কনফারেন্স হয়েও থাকে এবং খুব স্পেসিফিক টার্গেটেড কনফারেন্স, যেমন শুধু এআই ইন রেসপিরেটরি মেডিসিন হলো বা শুধু একটা পার্টিকুলার ডিজিজের ওপর হলো, সেরকম কনফারেন্স কিন্তু হয়েছে। এই কয়েকদিন আগে যেমন ঘুমের মধ্যে নাসিকা গর্জনের যেসব সমস্যা, যে তারও কনফারেন্স হয়েছে। কাজেই এগুলো বিভিন্ন সময় হয়ে থাকে। সবচেয়ে বড় বিষয় শুধু কনফারেন্স বা আলাপ আলোচনা থেকে সীমাবদ্ধ থাকে না, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের সবচেয়ে বড় দরকার। কারণ গ্রামের দিকে এখনও কিন্তু তাদের কাছে বেশি মাত্রায় গ্যাস পৌঁছে দেয়নি, সবাই কিন্তু কর্পূর দিয়ে জ্বালিয়েছে, সেখান থেকে ফুসফুস সংক্রমণ কিন্তু একটা বড় বিষয় হয়ে যাচ্ছে। আপনাদের সংস্থা থেকে কোনো রকমভাবে মানে একটু রুরাল জায়গায় কোনো অ্যাওয়ারনেস বা কিছু এই ধরনের কোনো ক্যাম্পেইন আগে হয়েছে বা আগামী দিনে হতে চলেছে? আমরা ক্যাম্প করে থাকি। আমাদের সংগঠনটা যেটা অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ান, সেইটা সারা বছরের কাজের মধ্যে একটা হচ্ছে এই কনফারেন্স। তাছাড়াও আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে আমরা ক্যাম্প করি, অ্যাওয়ারনেস ক্যাম্প। সেখানে গিয়ে সারাদিন ধরে রোগীদের চিকিৎসা করা হয়, তাদের ফুসফুসের মাত্রা পরীক্ষা করা হয়, তাকে পালমোনারি ফাংশন টেস্ট করে এই ধূমপান এবং পরিবেশ দূষণ সম্বন্ধে সচেতন করা হয় এবং তার সাথে সাথে আমাদের এই অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হয়, যাতে তারা কলকাতায় এসে দেখানোর ব্যবস্থা করতে পারে। তাছাড়াও আমাদের যে বড় সংবাদ মাধ্যম আছে, ধরুন দূরদর্শন, বেতার, সেইখানে আমাদের সদস্যরা নিয়মিতভাবে এইগুলোর নিয়ে অনুষ্ঠান করেন। আপনারা জানেন যে দূরদর্শনের কিছুদিন আগেই আমাদের প্রেসিডেন্ট ডাক্তার আলোক কুমার ঘোষাল এবং আমি জয়দীপ দেব এই শীতের কাশি এবং ধূমপান এইটার উপর ভিত্তি করে আমরা অনুষ্ঠান করেছিলাম। সেটা এই সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু পৌঁছে দিয়েছে। এছাড়াও বেতারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যে বেতার দপ্তর আছে ভারত সরকারের, তার মাধ্যমেও কিন্তু আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। এয়ার পলিউশন বা খারাপ একিউআইয়ের জন্য ফুসফুসের রোগ এখন কীরকম বেড়েছে তার সম্বন্ধে কি কোনো এখানে আলোচনা আমাদের হচ্ছে? হ্যাঁ, সেগুলো একটু আলোকপাত করেন। এয়ার কোয়ালিটি নিয়ে, পলিউশন এবং লাং ডিজিজ নিয়ে অনেক কনফারেন্স আগেও হয়েছে। এই কনফারেন্সেও এতে আলোচনা হবে এয়ার কোয়ালিটি এবং তার ইম্প্যাক্ট অন রেসপিরেটরি হেলথ। একটা ছোটো তথ্য দিয়ে রাখি, এখন বলছি যে এয়ার পলিউশনের জন্য যত ক্যান্সার হয় সেইটা প্রায় ধূমপানজনিত ক্যান্সারের দ্বিগুণ। কাজে এটা মনে রাখবেন যে যে বাতাস আমরা সর্বক্ষণ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, তার থেকেও কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে এবং এইটা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে আমাদের এখানেও এবারে কিছু ডিসকাশনস আছে।
কিন্তু এয়ার কোয়ালিটিটা কোনো ফুসফুস বিশেষজ্ঞ ঠিক করতে পারবে না। আপনারা আমরা প্রতিটি মানুষকে কন্ট্রিবিউট করতে হবে এয়ার পলিউশন কমানোর জন্য। এই যে আমরা এয়ার দিল্লির এয়ার পলিউশন নিয়ে আমরা জানি, কারণ সেটা আপনাদের মাধ্যমে লোকের কাছে এসেছে যে দিল্লির এয়ার কোয়ালিটি এত খারাপ, এত তার মাত্রা বেশি। কিন্তু কলকাতা যে দিল্লির থেকে পিছিয়ে নেই সেই কথাটা কিন্তু বলা হচ্ছে না। বিশেষ করে জানুয়ারি মাসের 4 তারিখে কলকাতার যা পলিউশন ছিল সেটা কিন্তু দিল্লিকে ছাড়িয়ে গেছে। কাজে কলকাতা কিন্তু দিল্লির খুব একটা পেছনে নেই এয়ার পলিউশনের দিক থেকে। সেদিক দিয়ে বলতে গেলে টপ 10 পলিউটেড সিটিজ ইন দি ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার অনেকগুলো সিটি পড়ে যাচ্ছে। এক, সিওপিডি তথাপি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই এয়ার পলিউশনের জন্য বাড়ে, এবং আমাদের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ যদি বলতে হয় সিওপিডি আসে। সিওপিডি বার্ডেন অনেকটা বেশি। এর মধ্যে আমরা আগে ভাবতাম ধূমপান, এখন দেখছি এয়ার পলিউশন এবং বায়োমাস ফুয়েল। গ্রামের দিকে যে কাঠের জালে রান্না হচ্ছে বা কয়লায় রান্না হচ্ছে তার ধোঁয়া ভর্ত ঘরের মধ্যে, ভেন্টিলেশন নেই, তার জন্য সিওপিডি বাড়ছে। সিওপিডি রোগটা তাড়াতাড়ি ধরা অর্থাৎ আর্লি ডিটেকশন, আমরা এখানে একটা সেশনে বলেছিলাম যে আমরা কি করে আমরা এই সিওপিডি রোগটার মধ্যে, যেটা অ্যাওয়ারনেস জিজ্ঞেস করলেন, আমরা সাধারণ মানুষের মধ্যে এই রোগটা অ্যাওয়ারনেস তথাপি কাশি শ্বাসকষ্ট রয়েছে, সে বাড়িতে মানে বায়োমাস ফুয়েল এক্সপোজার রয়েছে বা পলিউশন মধ্যে এক্সপোজ রয়েছে, এবং ট্রাফিক পুলিশ বা যারা বাইরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে তাদের যদি কোনো সময় কাশি শ্বাসকষ্ট দীর্ঘদিনের থাকে, তাহলে তাদের একটা ছোট্ট টেস্ট যেটাকে স্পাইরোমেট্রি বলি, সেটা যদি করতে পারি আমরা তাকে সিওপিডি আছে কি নেই বলতে পারি, এবং তাকে ঠিক পথে আমরা করতে পারি। অর্থাৎ ধূমপান বন্ধ বা এক্সপোজার থেকে সরিয়ে আনা এবং ঠিক ওষুধ দিয়ে তার মরবিলিটি এবং তার আয়ু অনেকটা বাড়াতে পারি। বাচ্চাদের মধ্যেও শ্বাস প্রশ্বাসজনিত রোগটা বেশি এসে গেছে। এটা কি অনলি পলিউশনের জন্য না অন্য কারণে? দেখুন, একটা জিনিস হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসও বেড়েছে, যে আমরা আগে যেরকম সর্দি কাশি হতো বাবা মারা বলতো এরকম ভুগলে ভালো, এখন আমরা বুঝতে পারছি যে মাল্টি ট্রিগার রিস্ক বলে একটা তথ্য উঠে এসেছে, যেটা পরবর্তীকালে এগুলোই অ্যাজমা হতে পারে। অর্থাৎ যে কোনো একটা কারণে একটু মানে কোনো ধুলোর মধ্যে গেল, একটা সিগারেটের ধোঁয়া লাগলো, বা কারোর একটা ঠান্ডা লেগেছে পাশ দিয়ে গেল, তার অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, এবং বছরে 3-4 করে হচ্ছে, এটাকে আমরা মাল্টি ট্রিগার হুইজ বলি। এগুলোই অ্যাজমার পূর্ব লক্ষণ, এগুলোই পরবর্তীকালে অ্যাজমা হচ্ছে। এগুলো যদি আমরা সচেতনতা বাড়ে ঠিক সময় ধরতে পারি। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।